আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস, কেমন আছেন? আমি ফাইজুল হক। আবারও আপনাদের সামনে আজকে যে বিষয় নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে যারা মোটা আছেন, ফ্যাট আছে যাদের শরীরে, তারা কিভাবে স্লিম হবেন সে বিষয় নিয়ে। আশা করি আমাদের এই ভিডিওটি দেখার পরে আপনারা কমপ্লিট একটা গাইডলাইন পাবেন কিভাবে নিজে নিজে কোনো মেডিসিন ছাড়া আপনারা স্লিম থাকতে পারবেন। হ্যাঁ, কোনো কিচ্ছু করতে হবে না, শুধুমাত্র আমার গাইডলাইনটি ফলো করেন। আশা করি আপনারা একটা বেটার রেজাল্ট পাবেন। যাই হোক, আমরা মোটা বলতে কি বুঝি এটা নিয়ে আলোচনা করি আগে। যে মোটা বলতে আমরা কি বুঝি? মোটা বলতে বুঝি যে আমার শরীরের ভিতরে যদি চর্বি জমে যায়, আমার পেটটা বড় হয়ে গেছে, বা আমার অতিরিক্ত ফ্যাট হচ্ছে শরীরে, এটা কি আমরা মোটা হিসেবেই মনে করি। যে আমার যে উচ্চতা আছে সেই অনুযায়ী আমার ওজন বাড়ছে দিন দিন, মোটা। তো সাধারণত এক কথায় বলতে পারি যে শরীরের ভিতরে যদি অতিরিক্ত চর্বি জমে এবং বাহ্যিকভাবে, হ্যাঁ, চর্বি অনেক জায়গায় জমে শরীরের ভিতরে, দেহের বাইরের অংশে জমে, ভিতরেও জমে। লিভারে যদি জমে তখন আমরা এটাকে অসুস্থ হিসাবে, রোগ হিসাবে বলি, ফ্যাটি লিভার, ভবিষ্যতে সমস্যা হতে পারে। রক্তে জমে, রক্তে চর্বি জমে। কারো কারো এই চর্বিটা, রক্তে যদি চর্বি জমে, এই চর্বিটা হার্টের মধ্যে, হার্টের করোনারি আর্টারির মধ্যেও জমে, তখন আমরা বলি হার্ট ব্লকেজ। এর এর ফলে হার্ট অ্যাটাক হয়ে যায় অনেক সময়। অনেক সময় ব্রেনের যে ধমনীগুলো আছে এতেও জমে। এর ফলে হয় কি যে ব্রেনের স্ট্রোক হয়। যাই হোক, আমরা ওদিকে যাব না, আমরা এখন মোটা নিয়ে আপাতত থাকি আর কি। তো আমরা চর্বিটা যেহেতু বুঝলাম যে আমাদের শরীরে চর্বি জমে যায়, তাহলে আমরা চর্বি সম্পর্কে একটু ধারণা নেই। চর্বি সাধারণত দুই প্রকার। হ্যাঁ, বেশি জটিলতায় যাব না। দুই প্রকার এতটুকুই বুঝি। একটা হচ্ছে কোলেস্টেরল, একটা হচ্ছে ট্রাইগ্লিসারাইড। যদি কারো, আমার ভিডিও দেখছেন, কারো যদি কোনো ডক্টর লিপিড প্রোফাইলে পরীক্ষাটা করিয়ে থাকে, তো দেখবেন লিপিড প্রোফাইলের ভিতরে এই কোলেস্টেরলের শব্দটা আছে, ট্রাইগ্লিসারাইড শব্দটা আছে, সাথে এলডিএল এসডিএল আছে। ওই দিকটাও আমরা যাচ্ছি না, কোলেস্টেরল ট্রাইগ্লিসারাইড নিয়ে থাকছি। কোলেস্টেরল হচ্ছে এমন একটি চর্বি যার উৎস প্রাণী। আমি আর একটু সহজ করি। প্রাণী থেকে যে খাবারগুলো আমরা খাই, যেমন দুধ, গরু থেকে পাই প্রাণী, প্রাণীজ উৎস থেকে আসে। ডিম, মুরগি থেকে আসে, হাঁস থেকে আসে, প্রাণীজ উৎস থেকে আসে। মাংস, মাংসটাও পুরোটা প্রাণীজ উৎস থেকে আসে। আপনার ঘি প্রাণীজ উৎস থেকে আসে। এভাবে যত খাবার আছে আমরা খাই, যত ধরনের খাবার যা প্রাণী থেকে আসে, সবগুলো হচ্ছে কোলেস্টেরলের উৎস। আশা করি বুঝতে পেরেছেন কোলেস্টেরল কোথা থেকে আসে, আমাদের শরীরের ভিতরে কি, কোথা থেকে ঢোকে। আমরা খাওয়ার মাধ্যমেই ঢোকে, খাবারের মাধ্যমে ঢোকে। এই খাবারটা কি? প্রাণীজ যে উৎস থেকে যে খাবারটা আসে, সেই খাবারটাই হচ্ছে কোলেস্টেরল উৎস। ঠিক আছে? এবার আসি ট্রাইগ্লিসারাইড। কোলেস্টেরল সবাই, কোলেস্টেরলের নামটা সবাই জানলেও ট্রাইগ্লিসারাইড যে একটা অনেকের কাছে নতুন ঠেকবে নামটা, কিন্তু খুব সহজ দেখবেন। চিটাগাং আর চট্টগ্রামের মতো। কোলেস্টেরল অর্থই হচ্ছে উদ্ভিদ থেকে প্রাপ্ত তেল। ট্রাইগ্লিসারাইড অর্থই হচ্ছে উদ্ভিদ থেকে প্রাপ্ত তেল। আশা করি ক্লিয়ার। ক্লিয়ার যারা হন নাই তাদের জন্য আরেকটু সহজ করি। যেমন সয়াবিন তেল, সরিষার তেল, সূর্যমুখীর তেল, বাদাম তেল, এগুলো সব হচ্ছে উদ্ভিদ সোর্স থেকে পাওয়া, উদ্ভিদ উৎস থেকে পাওয়া। আর উদ্ভিদ উৎস থেকে পাওয়া যে তেল, সবগুলোকে বলা হয় ট্রাইগ্লিসারাইড। এই তেলের নামই ট্রাইগ্লিসারাইড। তাহলে আমাদের দেহের মধ্যে এই ক্ষতিকর যে চর্বি, আমাদের দেহে যে চর্বি জমে, চর্বির উৎস আমরা দুইটা জানলাম। কি কি? একটা হচ্ছে সমস্ত ধরনের উদ্ভিদজাত তেল, আর সমস্ত ধরনের প্রাণীজ খাবার থেকে প্রাপ্ত তেল বা চর্বি। এই জন্য বলা হয় আপনি চর্বি জাতীয় খাবার খাবেন না। এবার আসি যে এই চর্বিটা জমার পরে আমাদের কেন শরীরের ভিতরে, চর্বিটা খাওয়ার পরে, এই খাবারটা খাওয়ার পরে কেন শরীরের ভিতরে চর্বিটা জমে। এ কারণে চর্বিটা জমে যে আমরা শারীরিক পরিশ্রম করি না। আমরা সাধারণত অফিসে যাই, অফিসে যাওয়ার পরে আমরা ব্রেনের কাজ করি, বা একজন রিক্সা চালক, সে কিন্তু রিক্সা চালায়, তার পরিশ্রমটা হয় শারীরিক। মাঠে যে কাজ করে সে শারীরিক পরিশ্রম করে, কৃষিকাজ যে করে সে শারীরিক পরিশ্রম করে। শারীরিক পরিশ্রম করার ফলে তার শরীরের ভিতরের যে চর্বিটা আছে ওইটা বার্ন হয়, পুড়ে যায়, চর্বিটা আর থাকে না। আর আমাদের দেহের ভিতরে এই চর্বিটা জমতে থাকে, জমতে জমতে একটা সময় আমাদের ভুঁড়ি বড় হয়, আমরা মোটা হয়ে যাই, আমাদের ওভার ওয়েট হয়ে যায়, আমরা আমাদের যতটুকু ওয়েট থাকা দরকার এর চেয়েও বেশি ওয়েট হয়ে যায়। আমরা তাহলে বুঝতে পারলাম যে এই আমাদের চর্বিগুলো কিভাবে আমাদের শরীরে আসে, বাসা বাঁধে। ক্লিয়ার? হ্যাঁ। এবার আসি চর্বি দূর করার পদ্ধতি। চর্বি দূর করার পদ্ধতি যেহেতু জানলাম, আমাদের শরীরের ভিতরে চর্বি ঢোকে কিভাবে, আমরা তাহলে ঢোকার পরটা একটু বন্ধ করে দিই, তাহলে আর চর্বি ঢুকবে না। এখানে
সবসময় মাথায় রাখতে হবে দুইটা জিনিস। এক নম্বর হচ্ছে স্লিম থাকতে গেলে মানতেই হবে, এক নম্বর হচ্ছে বাহির থেকে চর্বি ভিতরে ঢোকা বন্ধ করতে হবে, দুই নম্বর হচ্ছে শরীরের ভিতরে যে চর্বি আছে এটাকে বার্ন করতে হবে। এছাড়া আর কোনো টেকনিক নেই। আপনি যত ওষুধ খান না কেন, বাজারে অনেক ওষুধ আছে, ঘোড়ার ডিম, রেজাল্ট আসবে না। হ্যাঁ, এটা একদম আমাদের প্র্যাকটিক্যাল। আমি তো চিকিৎসক, আমার প্র্যাকটিক্যাল কথা বললাম। আপনি শুধুমাত্র দুইটা পথ অবলম্বন করলেই হবে। এক হচ্ছে চর্বি শরীরের ভিতরে ঢুকতে দেয়া যাবে না, দুই নম্বর হচ্ছে বার্ন করতে হবে। আমি কিন্তু আলোচনা করে ফেলছি যে বার্ন কিভাবে হয়, চর্বি কিভাবে ঢোকে। তাহলে চর্বি ঢোকা বন্ধ করার জন্য কি করতে হবে? আমার চর্বি যে খাবারে নাই সে খাবার খেতে হবে, প্রচুর পরিমাণে সবজি খেতে হবে, বেটার হয় ভেজিটেরিয়ান হয়ে যান। পৃথিবীর অনেক মানুষ আছে ভেজিটেরিয়ান। আর আপনি যদি মনে করেন না, বিভিন্ন মুসলিম ধর্মের মানুষ যারা, আমিও মুসলিম ধর্মের মানুষদের কাছে সকল গোস্তই হালাল, সকল মাংসই হালাল। আপনি যদি মনে করেন কেন আমি খাবো না কেন, হ্যাঁ খান, বছরে 1-2 বার খান, অথবা মাসে 1-2 টুকরা খান, অল্প অল্প করে খান। তাহলে আমিষের অভাব তো আপনার পূরণ হবে না। একটা প্রশ্ন থাকতে পারে না? হ্যাঁ, আমিষের অভাব পূরণ হবে না। এজন্য আপনি অল্প অল্প করে স্কিম মিল্ক বলা হয় বা ননি তোলা দুধ, প্রতিদিন আপনি এক গ্লাস ননি তোলা দুধ খেতে পারেন, তাহলে আপনার আমিষের অভাবটা পূরণ হয়ে যাবে। অথবা আপনি ভেষজ আমিষ যেটা আছে, ভেষজ আমিষ বা উদ্ভিজ আমিষ যেটা আছে, যেমন ডাল আছে, 3-4টা ডাল মিলিয়ে আপনি খেতে পারেন, তাতে আপনার আমিষের অভাব পূরণ হবে। এরকম কোনো ইফেক্ট আপনার শরীরে হবে না। আর দুধ তো আছেই। হ্যাঁ, দুধ তো বিশাল এক নিয়ামত আল্লাহর দেওয়া। শুধুমাত্র শর্টটা তুলে ফেলে দেবেন, বা ননি ছাড়া দুধ বাজারে কিনতেও পাওয়া যায়, স্কিম মিল্ক যেটাকে বলা হয়। খাবারের মধ্যে আপনি ভ্যারাইটি আনতে পারেন, বিভিন্ন খাবারের মধ্যে আপনি ফলো করতে পারেন বিভিন্ন বই, বিভিন্ন নিরামিষ রান্নার বই আছে বাজারে, ফলো করতে পারেন। অনেক তৃপ্তিকর। আমি নিজে একজন ভেজিটেরিয়ান, কিন্তু যেহেতু গোস্ত হালাল, মাংস হালাল, এজন্য আমি মাঝে মাঝে 2-1 টুকরা খাই। দেখা যায় কুরবানিতে খাই, বাট আমি আসলেই ভেজিটেরিয়ান। আপনি ভেজিটেরিয়ান হয়ে যেতে পারেন, অথবা মাঝে মাঝে এটা খেতে পারেন। মাথায় রাখতে হবে আপনার শরীরের ভিতরে, আমরা আর একটা ভিডিওতে আলোচনা করবো যে আমার শরীরে কতটুকু ক্যালোরি দরকার, কিভাবে দরকার, কি খেতে হবে। কিন্তু আপনাকে বেসিক ধারণা দেওয়া হলো যে আপনি যদি আপনি খান, খাওয়ার মধ্যে যে খাবারটা খাবেন, সকালে আপনি খাচ্ছেন, খাবারের মধ্যে পর্যাপ্ত পরিমাণে সালাদ রাখেন, পর্যাপ্ত পরিমাণে সবজি রাখেন। কিন্তু মাছ মাংস যদি খেতেই হয়, সপ্তাহে 1-2 বারের বেশি না, একবারের বেশি না, তার চেয়ে বরং 1 গ্লাস শর্তলা দুধ, ননি তোলা দুধ রাখেন। আর প্রচুর পরিমাণে সালাদ খান, প্রচুর সবজি খান, শাক খান, যত ইচ্ছা খান, কোনো সমস্যা নেই। যত ইচ্ছা খান, এই জন্য বললাম আমরা ডায়েট, এই ডায়েটটাকে মনে করি যে ডায়েট মানে না খেয়ে থাকা। বিষয়টা তা না। বাজারে চমৎকার এক বই আছে, আমার খুব পছন্দের এক লেখক ডাক্তার মিজানুর রহমান কল্লোল। ডাক্তার মিজানুর রহমান কল্লোল, ওই ভদ্রলোকের আমার খুব পছন্দের লেখক, তার প্রায় বই আমি পড়ি, খুব ভালো লেখে। তার একটা বই আছে যে বেশি খান মেদ কমান। বাজারে খুঁজে দেখবেন যে অতিরিক্ত খান আপনি, কোনো সমস্যা নাই, অনেক খান আপনি, সমস্যা নাই, কিন্তু আপনার মেদ জমবে না। কেন? ওই যে বললাম, খাবার মানে তার যে এটা একটা রান্নার বই, ডাক্তার সাহেব রান্নার বই লিখছেন। রান্নার বইটা ফলো করা হয়েছে নাথান পিটিকানের, আমেরিকান নাথান পিটিকানের একটা প্রোগ্রাম আছে, পিটিকান লংজিভিটি যে প্রোগ্রাম, আমেরিকার একটা প্রোগ্রাম। তো এই প্রোগ্রাম অনুযায়ী উনি ওই বইটা লিখছেন। এই বইটার ভিতরে আপনার বিভিন্ন রেসিপি দেওয়া আছে। এই রেসিপিগুলো আপনি ফলো করতে পারেন। আপনাকে না খেয়ে থাকতে বলা হচ্ছে না, খাবেন, প্রচুর পরিমাণে খাবেন, কিন্তু মাথায় রাখতে হবে আপনার খাবারের মধ্যে কোনোভাবে যেন চর্বিটা না থাকে। তাহলে হয়ে গেল, আমার খাবারে কোনো চর্বি জমছে না। বাজারে বিমল সাজের, ইন্ডিয়ার এক ডাক্তার বিমল সাজের জিরো অয়েল কুকিং বা তেল ছাড়া রান্না টাইপের কিছু বই আছে। ভালো হয় যে আপনি যদি আরও ভালো হয় তেল ছাড়া যদি আপনি রান্না করেন, এটাও আরও ভালো হয়। ইউটিউবে সার্চ দেবেন তেল ছাড়া, অনেক জিরো অয়েল কুকিং লিখে সার্চ দেবেন, অনেক সুন্দর সুন্দর ভিডিও পাবেন। হ্যাঁ, এটা আপনাকে হেল্প করবে। তার মানে আমরা খাবার সম্পর্কে কি ধারণা পেলাম? যে আমরা চর্বিযুক্ত খাবার খাবো না। আর ফ্যাটযুক্ত খাবারের মধ্যে যেমন আমিষ, প্রাণীজ উৎস থেকে প্রাপ্ত তেল বাদ দেব, তেমন উদ্ভিদ উৎস থেকে যে তেলটা, ওইটাকেও কমাই ফেলবো, ওটাকেও বাদ দেবো আমরা। না হয় কিন্তু আপনি মোটা থাকবেনই ভাই। এবার আসি 2 নম্বর পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে কিভাবে আমরা বার্ন করব। বার্ন করার জন্য সবচেয়ে ভালো ব্যায়াম হচ্ছে জগিং। একদম কোনো পয়সা লাগে না, কোনো জিমে যেতে হয় না। সকালবেলা আধা ঘন্টা দৌড়াবেন, বিকেলে আধা ঘন্টা দৌড়াবেন, বাস হয়ে গেল আপনার কমপ্লিট। প্রতিদিন চাই সময় করে, নিয়ম করে ব্যায়াম করা। বাসায় বসে যারা চাচ্ছেন যে না আমার এত সময় নেই, বাসায় একটা ওই যে দৌড়ের মেশিন আছে, মেশিন কিনে নিতে পারেন, অথবা এক জায়গায় দাঁড়িয়ে দৌড়াইতে পারেন। মোট কথা হচ্ছে আপনার এক্সারসাইজ করতে হবে, আপনি শরীরকে খাটাইতে হবে। যখন আপনি এক্সারসাইজ করবেন, মুখ থেকে, কোনো সোর্স থেকে শরীর
পাচ্ছে না, কোনো চর্বি পাচ্ছে না, প্লাস আপনার পরিশ্রম হচ্ছে, ব্যায়ামের মাধ্যমে পরিশ্রম হচ্ছে, ওটা বার্ন হচ্ছে। তার মানে আপনি শরীরের ভিতরের চর্বির উৎসটাকে বন্ধ করে দিচ্ছেন, শরীরের ভিতরে যে চর্বি আছে চর্বিটাকে পোড়াচ্ছেন। তাহলে আস্তে 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 আপনি স্লিম হয়ে যাবেন, আর কিচ্ছু লাগবে না। অনেক ধন্যবাদ যারা আমাদের ভিডিও দেখছেন। সামনে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আশা করি এই স্রেফ 2টা পদ্ধতি ফলো করলে আপনারা স্লিম হতে পারবেন। এক, খাবারের মধ্যে যেন আপনার কোনোভাবে তেল, সেটা হোক ভেষজ, প্রাণীজ উৎসের যে তেলগুলো আছে তেল না থাকে। 2 হচ্ছে কোনোভাবে যেন আপনি অলস না হন, আপনার জন্য এক্সারসাইজের মাধ্যমে চর্বিটা পুড়িয়ে ফেলেন, তাহলে আপনি স্লিম হয়ে যাবেন। আল্লাহ হাফেজ। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল, আর ভালো থাকুন সবসময়।